স্বাগত প্রদর্শিকা টিভি। আজকের প্রদর্শিকা টিভিতে আলোচনায় এসেছি আমি আব্দুর রহমান। আলোচ্য বিষয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু কথা। সত্যি খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্র। খালেদা জিয়া রাজনৈতিক দিক থেকে বাংলাদেশে তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন, এটা আমরা সবাই জানি এবং এটা সবাই স্বীকার করেন। ফৌজি বা সামরিক শাসনের অবসান তার নেতৃত্বে ঘটেছিল। তিনি বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। 1991 থেকে 1996 ও 2001 থেকে 2006 এবং 1996-এ মাত্র 12 দিন ধরলে তিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এগুলো যেমন সত্যি, পাশাপাশি এটাও সত্যি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কখনোই খুব মসৃণ ছিল একথা বলাও খুব কঠিন। কারণ মুজিবুর রহমানের নেতৃত্বে জয় বাংলার জয়, বাংলাদেশের প্রতিষ্ঠার পরে তার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার ক্ষমতা চলে যাওয়া, ওই সময়টুকু বাদ দিয়ে তারপরে দেখা যায় যে বাংলাদেশে বারবার সামরিক অভ্যুত্থান আর রাজনৈতিক টালমাটাল, বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি। এই তৈরির মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসছেন। তারই উত্তরসূরি হিসাবে সোজাসুজি যিনি ক্ষমতায় আসতে পেরেছিলেন খালেদা জিয়া, তা কিন্তু নয়, তাকে লড়াই করে আসতে হয়েছে। এরশাদের ফৌজি শাসনের বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেই তাকে ক্ষমতায় আসতে হয়েছে। সেদিক থেকে দেখলে দেখা যাবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান অবশ্যই স্বীকার করতে হবে। তিনি আমাদের মধ্যে নেই। গতকাল 30শে ডিসেম্বর সকাল 6টায় ঢাকা মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার ছেলে ইতিমধ্যেই ডিসেম্বর মাসেই বিদেশ থেকে এসছেন, দলের দায়িত্ব নিয়েছেন বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টির, এবং সামনে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় বাংলাদেশে চলছে মনোনয়নপত্র। সেই দিক থেকে খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের বিএনপি পার্টির ক্ষেত্রে একটা বড় আঘাত। আর এই আঘাত থেকে তারা কি করে উঠবে তার পুরো চ্যালেঞ্জ বিএনপি পার্টির এবং তার নেতৃত্বে তারেক রহমান। সে যাই হোক, আজকের দিনে যে কথাটা বলতে চাইছি যে বাংলাদেশের যে রাজনীতি শেখ হাসিনা সময়ে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে, এ কথা যেমন খুব সত্য। পাশাপাশি এটাও দেখা গেছে যে তার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী রাজনীতির ফলে বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষ বড় রকমের ঘটেছিল, যার ফলে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্ররা যেভাবে তার সঙ্গে জনতাও যুক্ত হয়েছিল, অভ্যুত্থান ঘটেছে,
5ই আগস্ট 2024 হাসিনাকে পদত্যাগ করে ভারতে চলে আসতে হয়েছে। তাহলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী দল, মানুষ তাকে আন্দোলনের মধ্য দিয়ে ছুঁড়ে ফেলেছে যেমন সত্যি, কিন্তু তাদের সমর্থকও কিন্তু বাংলাদেশে রয়েছে। সেদিক থেকে তার এক ধরনের রাজনীতি তারা কি করবে সামনের নির্বাচনে, সেটাও একটা প্রশ্ন। কারণ বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। দেখা যাচ্ছে 2026 সালের 12ই জানুয়ারির যে ইলেকশন, তাতে মূলত বিএনপি একটি জোট 11 দলের, কেউ বলছেন 10 দল, তারপর সমমনা 12টি দলের জোট রয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, সেই দলের নেতৃত্বে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী বলা যায় যে জামায়াত ইসলাম, বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগের পর যে সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে জামাত ইসলাম বাংলাদেশে ভারত বিদ্বেষী ভাবনা নিয়ে এবং তারা ধর্মীয় রাজনীতি করে, সেই দিক থেকে বাংলাদেশে একটা অবশ্যই জনসমর্থন পেয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা অরাজকতা, সেই সময় কোনো আইনের শাসন নেই। যদিও মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসছেন, বিশেষ করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের। সেই সময় আইনের শাসন খুব একটা লক্ষ্য করা যায়নি। ব্যাপক অরাজকতা, মারপিট, প্রতিশোধ নেওয়া, আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়িতে লুটতরাজ, সেই সঙ্গে কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরও অত্যাচার, যার মূলে রয়েছে এবং নেতৃত্বে রয়েছে অনেকটাই, পুরো না হলেও, জামাত ইসলামের লোকজন। তাদের একটা মূল হাতিয়ার, বাংলাদেশি প্রেমিক হতে গেলে ভারত বিদ্বেষী হতে হবে। ভারতের বিদ্বেষটাই তাদের একটা মূল জায়গা, আর সেই সময় ইসলামী মৌলতন্ত্র তারা কায়েম করতে চায়। যদিও এর আগে আমরা দেখেছি যে বিএনপির সঙ্গেও এই জামায়াত ইসলাম জোট করেছিল। তা সত্ত্বেও দেখা যায় বাংলাদেশের ইতিহাসে জামায়াত ইসলাম কখনোই একটা বড় রকমের ভূমিকা গ্রহণ করতে পারেনি রাজনৈতিক শক্তি হিসেবে। তাদের গলার জোর বেশি, তাদের প্রচার বেশি, কিন্তু সেই অনুযায়ী মানুষের জনসমর্থন কোনো দিন পায়নি। এই যে সামনের যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেক্ষেত্রে বিএনপি নিজেই জোট তৈরি করেছে, আর সেই জোটের সঙ্গে রয়েছে জাতীয় নাগরিক পার্টি। তারা এই নির্বাচনে 44টি আসনে লড়াই করছে। আমরা যদি এই লড়াইয়ের একটা চিত্র দিই, বিএনপি জমা দিয়েছে 331টি আসনে, জাতীয় পার্টি 224, ইসলামী আন্দোলন বাংলাদেশ 268, জাতীয় নাগরিক পার্টি 44, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল 41, বাংলাদেশ খেলাফত মজলিস 68। আরও আছে দল, কারণ এই নির্বাচনে 51টি দল অংশগ্রহণ করছে। আমাদের সবথেকে আশ্চর্য করেছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে
যারা হাসিনা সরকারের কর্তৃত্ববাদের বিরুদ্ধে আন্দোলন করে জনগণকে সঙ্গে নিয়ে যে অভ্যুত্থান ঘটিয়ে হাসিনার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং ভারতে চলে এসেছেন, সেই দল জামাতে ইসলামের সঙ্গে জোট করেছে। যদিও তাদের দলের এজেন্ডায় রয়েছে বহুমতের কথা, কিন্তু জামায়াত ইসলাম তো কখনোই বহুমতের কথা বলে না। তারা এককভাবে বাংলাদেশের রাজনীতিতে কর্তৃত্ব করতে চায় এবং দেখা গেছে যে জামায়াত ইসলাম আর যাই হোক না কেন, সেই হিসাবে গণতন্ত্রী বলতে যা বোঝা যায় সেই মত তারা সমর্থন করে না, তাদের সঙ্গে তারা জোট করেছে। তাহলে আগামী যে নির্বাচন হতে চলেছে বাংলাদেশে, যদি নির্বাচন হয়, যদি এই জন্য বলা হচ্ছে যে নির্বাচনের আগেও একটি ঘটনা ঘটে গেল ওসমান হাদির হত্যাকাণ্ড, এবং তার ফলেও বাংলাদেশে দেখা গেছে একটা ব্যাপক বিরোধী আন্দোলন, তার হত্যার বিচার চেয়ে একটা আন্দোলন, এলোমেলো কিছু ঘটনা, অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এইরকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে বা ঘটে থাকে, তাহলে সেখানে নির্বাচনের নিয়ে একটা সংজ্ঞা থেকে যায়। আর একটি প্রশ্ন থেকে যায়, বাংলাদেশে এটা খুব সত্যি কথা যে হাসিনার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নির্বাচনে তার ক্ষেত্রে একটা বড় অভিযোগ যে সাধারণ মানুষ নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারে না, ভোটটা জালিয়াতি করি হাসিনা ক্ষমতায় এসছে। এই যে জায়গাটা বাংলাদেশ কেন, আমরা প্রায় দেখেছি অনেক জায়গাতেই, যদি একটি দল বা একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই ধরনের জালিয়াতির ভোটের ক্ষেত্রে, তাহলে খুব সহজে সেখান থেকে সরে আসা যায় না। আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও আমরা কিছু কিছু দেখেছি যে বামফ্রন্টের সময়ের নির্বাচন, তৃণমূল কংগ্রেসের সময়ের নির্বাচন ইত্যাদির ক্ষেত্রেও, যে বাংলাদেশের সঙ্গে আমি তুলনা করতে চাইছি না, কিন্তু দেখা যায় যে বুথে কিছু কিছু সমস্যা, কিছু কিছু জোর, কিছু কিছু ছাপা, এসবগুলোর তো অভিযোগ রয়েছে। তাহলে বামফ্রন্টের আমলে যে অভিযোগ ছিল, তৃণমূল আমলেও সেই অভিযোগ উঠছে, আগামীতে কী হবে সেটা আগামী দিনে বলবে। তাই ওই জন্যই বলতে চাইছি যে বাংলাদেশের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কতটা সম্ভব বা আদৌ হবে কি না, এ নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। মোহাম্মদ ইউনূস আর যাই হোক ক্ষমতায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি খুব বেশি একটা শৃঙ্খলা, আইনের শাসন বাংলাদেশে আনতে পারেননি। আমরা যদি নেপালের দিকে তাকাই, নেপালেও অভ্যুত্থান ঘটেছে, নেপালেও দেখা গেল যে কিছু প্রতিশোধমূলক আচরণ সাময়িকভাবে, কিন্তু তারপর কিন্তু আর কোনো ওই ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি না, কিন্তু বাংলাদেশে অব্যাহত থাকছে। সেটা কিন্তু ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সেই দিক থেকে বাংলাদেশের নির্বাচনও একটা বড় রকমের প্রশ্নচিহ্নের মধ্যে আছে। সুষ্ঠু গণতন্ত্র নির্বাচন আদৌ হবে কি না, যদি নির্বাচন হয়। এরকম ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না, কারণ কারা ওখানে জয়লাভ করবে আর করতে পারে, এ নিয়ে ভোট সমীক্ষকের দল ভোট সমীক্ষা করবে, বলবে। কিন্তু আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের যে সমর্থন ছিল, সেটা যদি আমরা ধরে নিই যে তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে না, সুতরাং তার দলের জয়লাভের তো প্রশ্নই আসে না, তাকে ভোট দেওয়ারও প্রশ্ন আসে না। তাহলে তার সেই ভোটারগুলো কোন দিকে যেতে পারে? তারা তো ভোটে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী প্রায় 478 জন মনোনয়ন দিয়েছেন, এটা একটা ব্যাপার। সেই সঙ্গে বিএনপি হাসিনা সময় থেকেই তারা যথেষ্ট বাংলাদেশের জনপ্রিয় এবং জনগণের মধ্যে যথেষ্ট তাদের গ্রহণযোগ্যতা রয়েছে।
আন্দোলন হয়তো হাসিনা সময়ে তারা করতে পারেনি, এমনকি বেগম খালেদা জিয়াকেও জেলে কাটাতে হয়েছে শেষ সময়ে অনেক দিন ধরে। 2018 সালের পর থেকে তিনি জেলই ছিলেন 2024-এর অভ্যুত্থানের আগে পর্যন্ত। তারপর তিনি মুক্তি পেয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সমাজসেবী সংস্থার করাপশনের, সেখান থেকে তাকে মুক্ত করা হয়েছে। তিনি আজকে নেই, তিনি চলে গেলেন, কিন্তু তার যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে, সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। সেই সময়েও আওয়ামী লীগের পরপরই তাদেরই অবস্থান ছিল। জামায়াতে ইসলামের তেমন কোনো ভূমিকা, তেমন কোনো শক্তি ছিল না, তারা কিছু শিক্ষিত। আবার বিএনপি যে জোটটা করেছে, 10 পার্টির হোক আর 11 পার্টির হোক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আগামী নির্বাচন বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের ভবিষ্যতের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দেশে যদি শৃঙ্খলা না থাকে, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ সরকার যদি নির্বাচিত না হয়, তাহলে সেখানে অরাজকতা আসতে বাধ্য। এমনিতেই বাংলাদেশের সামরিক শাসনের অভিজ্ঞতা রয়েছে। যদিও এই টালমাটালের সময়ে বাংলাদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ যে তারা কোনো রকম সরকারের বিরুদ্ধে যায়নি, আওয়ামী লীগের সময়ও যায়নি, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের বিরুদ্ধেও না। এটা একটা ভালো লক্ষণ। আর বাস্তবিক সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, যে নির্বাচনের মাধ্যমে একটা রক্ষণশীলতা, একটা রক্ষণকামিতা সারা বিশ্বেই কাজ করছে। সে আমেরিকার ট্রাম্প হন, রাশিয়ার পুতিন হন, ভারতবর্ষের বিজেপি শাসক হোক। সেই দিক থেকে বাংলাদেশ যে খুব আলাদা হবে তা কিন্তু আমার মনে হয় না। কিন্তু বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের জন্য এই নির্বাচনটা খুবই জরুরি। সে যাই হোক না কেন, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার গড়ে উঠুক, তারা দেশটাকে চালাক। আমরা শুধু এইটুকু আশা করব যে ভারতবর্ষের পাশে একটি বাংলাদেশ, ভারত এর বিরুদ্ধে অনেক অভিযোগ বাংলাদেশিরা করলেও আমরা কিন্তু কখনোই মনে করি না যে ভারত বাংলাদেশের কোনো জায়গা, বাংলাদেশের কোনো দখলদারি মানসিকতা নিয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে ছিটমহলের যে পরিবর্তন, সেখানে কিন্তু ভারত অনেক ত্যাগ করেছে। স্থলের দিক থেকে অনেকটাই বাংলাদেশকে দেওয়া হয়েছে, তার পরিবর্তে ভারত কিন্তু খুব কম নিয়েছে। বাংলাদেশের যে বাজার, আজকের দিনের রাজনীতির যেটা মূল, বিভিন্ন দেশ বিভিন্ন দেশে বাজার করছে। চীন যেমন করে, প্রায় বিশ্বের মার্কেটের অনেক জায়গায় তারা দখল করেছে। ভারতও ওই রকম তার বাজার নীতিতে যেখানে সম্ভব করে, আমেরিকা করে, পুতিন করছেন, সবাই করে। বাংলাদেশের যে কিছু জিনিসপত্র বিদেশে যায় না তাও কিন্তু না, তারাও রপ্তানি করে, তারাও বাজার তৈরি করে। এমনকি আমি কলকাতার একটা শপিং মলও দেখেছি, বাংলাদেশের জুতো ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে। তাহলে এইসব দিক থেকে শুধু এইটুকু বলবো যে বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই দিক থেকে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নির্ভর করছে এই জাতীয় সংসদের নির্বাচন। 350 সিটের আসন, 50টি আসন হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। তারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না, নির্বাচিত সাংসদেরাই এই 50টি আসন নির্বাচনের মাধ্যমে মহিলাদের আসন ঠিক হয়। আমি শুধু এইটুকু বলবো, বাংলাদেশের অরাজকতার দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, বাংলাদেশের যে মানুষ যারা আছেন তাদের স্বার্থে, তাদের ভবিষ্যতের স্বার্থে, ওখানে প্রচুর গরিব মানুষ, এখন খেটে খাওয়া মানুষ, তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজনৈতিক ডামাডোল তৈরি হলে। সেই দিক থেকে
তাদের জীবন জীবিকার জন্য এই নির্বাচনটা খুবই কার্যকরী। আশা করব বাংলাদেশের নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমেই একটা সরকার প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটাই হোক এবং সাম্য, মৈত্রী, ভালোবাসার মধ্য দিয়ে সারা বিশ্বের সঙ্গে তারা সম্পর্ক গড়ে তুলুক। আমরা এটাই আশা করব। ধন্যবাদ।